এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা আরআরবি গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ারের ম্যাথের একটি সেটের সলিউশন নিয়ে আসছি, যেটা 2022 সালে অনুষ্ঠিত হয়েছিল। এর আগে আমরা আরআরবি গ্রুপ ডির একাধিক ক্লাস করেছি এবং রেলওয়ের বিভিন্ন সায়েন্সের আসা কোশ্চেনগুলো আমরা আমাদের ক্লাসে প্লে লিস্টের মধ্যে দিয়েছি। যারা প্রয়োজন সেগুলো দেখতে পারো। আশা করি সেগুলি আসন্ন পরীক্ষার জন্য হেল্পফুল হবে। প্রথম অঙ্ক যেটা, সেটা এখানে বলা রয়েছে নিম্নলিখিত কোন বিবৃতি সত্য। এখানে আয়তক্ষেত্র রিলেটেড বিভিন্ন স্টেটমেন্ট দেওয়া রয়েছে, তোমাকে এখান থেকে বের করতে বলছে কোন বিবৃতিটি সত্য নয়। তাহলে আয়তক্ষেত্রের প্রপার্টি, আয়তক্ষেত্রটাকে অঙ্কন করে নিই, তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে আরো। এটা আমাদের আয়তক্ষেত্র। প্রথম কন্ডিশন কি বলছে, সমস্ত আয়তক্ষেত্রেই সমান্তরাল। দেখো সমান্তরাল, সমস্ত বাহুগুলো সমান্তরাল না, তার মানে এই কন্ডিশনটা ঠিক রয়েছে, মানে নাটা বের করতে হবে। একটি আয়তক্ষেত্রে সন্নিহিত কোণের যে কোনো জোড়ার যোগফল 180 ডিগ্রি। সন্নিহিত কোণ মানে কি সেটা বুঝতে হবে। তাহলে এ বি সি ডি, এই যে আয়তক্ষেত্র, এই যে একই পাশে যে কোণগুলো থাকে সন্নিহিত করতে, মানে কোণ এ প্লাস কোণ ডি যোগ করলে অবশ্যই 180 ডিগ্রি হবে, কারণ কি 90 ডিগ্রি আর এটা 90 ডিগ্রি। একই রকম ভাবে কোণ বি কোণ সি যোগ করলেও 180 ডিগ্রি। এগুলো করে সন্নিহিত কোণ। কেন কোণ বি কোণ সি, আবার কোণ এ কোণ বি যোগ করলেও 180 ডিগ্রি। একই রকম ভাবেই কোণ সি আর কোণ ডি যোগ করলে 180 ডিগ্রি। তার মানে সেকেন্ড কন্ডিশনটাও হোল্ড করলো আমাদের। তারপরে বলছি একটি আয়তক্ষেত্রের কর্ণ একে অপরকে দ্বিখণ্ডিত করে না। এই যে কর্ণ, আমরা আয়তক্ষেত্রের কর্ণ দুটো কর্ণ কি করে পরস্পরকে সমান দুভাগে ভাগ করে আয়তক্ষেত্রকে। তার মানে এইটা, এই যে কন্ডিশন দেওয়া হচ্ছে এই কন্ডিশনটা ভুল। নেক্সট কন্ডিশন কি বলেছে, একটি আয়তক্ষেত্রে বিপরীত বাহুগুলো অনুরূপ সমান্তরাল। যে বিপরীত বাহুগুলো সমান্তরাল, কোনো দুটোর মধ্যে ডিস্টেন্স সবসময় সেম, তাই তো সমান্তরাল, ঠিক কিনা। তার মানে প্রশ্ন অনুযায়ী আমাদের সঠিক উত্তর হবে অপশন সি। কোনটা না বলেছে, বাকিগুলো সব ঠিক রয়েছে। নেক্সট কোশ্চেন, ব্যাসার্ধ 70 মিটার এবং উচ্চতা 40 মিটার একটি সিলিন্ডারের মোট পৃষ্ঠতল কত। তাই একটা সিলিন্ডার অঙ্কন করে নিই। এটা আমাদের সিলিন্ডার। সিলিন্ডারের মোট পৃষ্ঠতল মানে এই এই যে বক্রতলটা রয়েছে সেটা, আর নিচে যে দুটো তল রয়েছে বৃত্তের মতো, সেই দুটো তল, মানে আলটিমেট টোটাল ক্ষেত্রফল আমাকে বের করতে বলছে। তাহলে সিলিন্ডারের মোট ক্ষেত্রফল বের করার ফর্মুলা কি, তার মানে উপরে দুটো তল নিতে হবে, আর উপরে দুটো তল একটি বৃত্তের মতো, তাহলে পাই আর স্কয়ার দুটো পোর্শন, তাহলে 2 পাই স্কয়ার। বৃত্তের ক্ষেত্রফল পাই স্কয়ার, আর উপর নিচের জন্য কি একটা একটা দুটো, তাই 2 পাই স্কয়ার, প্লাস এই 500 তলের ক্ষেত্রফল নিতে হবে, আর 500 তলের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হলো 2 পাই আর এস। আলটিমেটলি দুটোকে যোগ করলে টোটাল ক্ষেত্রফল। তাহলে এখান থেকে কমন যাচ্ছে, দেখো 2 পাই আর কমন যায়, পড়ে থাকবে তাহলে কি আর প্লাস এইচ। এটাই আলটিমেট আমাদের ফর্মুলা টোটাল। তাহলে এখানে মান বসাতে হবে। এখন 2 পাই এর মান 22/7, আর আর এর মান এখানে 70, আর আর প্লাস 7 তার মানে 70 প্লাস 140, 210 হবে। এত কি মিটার স্কয়ার। ক্যালকুলেশন করতে হবে। 7 10 70, 22 দোকানে 44 ইন্টু 10 যোগ করো 140 আর 70 যোগ করলে 210। এখন তোমাকে গুণ করতে হবে। 44 কে 21 দিয়ে গুণ করে দাও। 4 অক্ষে 4, 4 অক্ষে 4, 4 দোকানে 4 অক্ষে 4, 4 দোকানে 8 4 12, 4 দোকানে 9 924। তার মানে এখানে হবে 924, পাশে বসবে দুটো শূন্য, তার মানে এত মিটার স্কয়ার। অপশন ডি। পি কিউ এর মধ্য সমানুপাতিক গড় 8, তাই নিম্নের কোন জোড়াটি পি ও কিউর মান। মধ্য সমানুপাতিক মানে কি, দুটো পদ রয়েছে পি কিউ, এদের মধ্য সমানুপাতিক মানে রুট ওভার পি কিউ। তার মানে রুট ওভার পি কিউ করার পর আমাদের অ্যান্সার আসছে 8। এরকম এখানে কোন জোড়া সেরকম সে অঙ্কটা হতে পারে। 12 16 যদি নাও, তার রুট করলে কি 8 আসবে? 12 আর 16 রুট করলে দেখো 6 দোকানে 12 গুণ করলে ইউনিট দিতে কত আসছে 2, আর 2 এর তো বর্গমূল যাবেই না, এটা হবেই না। অপশনে ক্যান্সেল। পরেরটা দেখো 10 6 10 কি 60 হবে, 60 এর বর্গমূল তো যাচ্ছে না, বর্গমূল হয়ে অ্যান্সারটা 8 আসতে হবে, ক্যান্সেল। 4 16 4 16 64, আর 64 বর্গমূল করলে অ্যান্সার 8, মিলে গেল, 8 হতে হবে আমাদের অ্যান্সার। অপশন সি। একটি গোষ্ঠীবদ্ধ ডেটার জন্য xi চিহ্ন হয় এবং fi সংশ্লিষ্ট পুনরাবৃত্তি, তাহলে সরাসরি পদে সরাসরি মান কত। আসলে ব্যাপারটা তোমাকে বুঝিয়ে দিই। মনে করো একটা স্কুলে 10 নম্বর পেয়েছে 5 জন, এটা নম্বর,
এটা হলো পার্সন। 20 নম্বর পেয়েছে 2 জন, 30 নম্বর পেয়েছে 4 জন, তাহলে তাদের গড় কত হবে, যেটা যৌগিক গড় বলা হয়। তাহলে কি করতে হবে, নাম্বারের সঙ্গে পার্সন গুণ করতে হবে। 20 × 5 প্লাস 20 × 2 প্লাস 30 × 4, আর টোটাল সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। 5 2 7 4 11। এই হলো আমাদের লজিক। এই ফর্মুলার সাহায্যে এই অঙ্কটা করতে হবে। তাহলে কি করলাম আমি, এই যে নাম্বার, এটা কি পার্সন, পার্সন মানে নাম্বার, নাম্বারটা কি দেওয়া রয়েছে xi, এটা xi, এটা পরিসংখ্যা fi। তাহলে এই দুটোকে গুণ করেছিলাম, গুণ করে যোগ করলাম। কোনো কিছু গুণ করে যোগ করে তাকে বলা হয় সামেশন। তার মানে এই যে গুণ করছি, গুণ করে তার সবগুলোকে একসঙ্গে যোগ করা হয়েছে, একসঙ্গে যে যোগটাকে সেটাকে সামেশন অক্ষর দ্বারা প্রকাশ করে, সেটা হলো fi xi। আর নিচে কি করলাম, টোটাল নাম্বার গুলো নিলাম, টোটাল নাম্বার মানে এই ফর্মগুলো যোগ করলাম, আর যোগ করা মানে সামেশন, তাহলে সেটা মানে fi। তাহলে সামেশন fi xi, সামেশন fi xi বাই fi। অপশন এ হবে আমাদের কি, টোটাল পরিসংখ্যাটা নিচে নিতে হয়। আর পরিসংখ্যা কত দেওয়া রয়েছে, fi, ঠিক আছে। তাহলে আমাদের নাম, সরি একটু ভুল হয়ে গেল, সামেশন fi xi বাই সামেশন অফ xi, নাম্বারটা নিতে হবে। নাম্বার কত আমাদের এটা, তাহলে সামেশন অফ xi হয়ে গেল। তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশন ডি। নেক্সট কোশ্চেন, নিম্নের প্রদত্ত 4 অঙ্কের উপর ভিত্তি করা হয়েছে। এখানে 4 অঙ্কের সংখ্যাগুলো দেওয়া রয়েছে 8 3 4 7 5 4 এত এত এত। উদাহরণস্বরূপ 2 4 5 4 উদাহরণ দেওয়া রয়েছে, যার 6 হলো এককের অঙ্ক, মানে যেটা আমরা একক দশক বলি, সেটা এখানে বলা হয়েছে। এখন বলছে দ্রষ্টব্য সমস্ত ক্রিয়াকলাপ বাম থেকে ডান দিকে হবে। সবচেয়ে বড় সংখ্যার শতকের জায়গাটা দেখতে হবে। সবচেয়ে বড় সংখ্যা শতক, সবচেয়ে বড়কে এখানের মধ্যে 9627 হলো সবচেয়ে বড়, তাহলে এর শতক কোনটা, তাহলে একক দশক শতক, সবচেয়ে বড় সংখ্যা এটা, এর শতক নিতে বলেছি। মধ্যে কথা হলো সবচেয়ে বড় সংখ্যা শতক নাও, নিলাম। আর সবচেয়ে ছোট সংখ্যার কি নিতে বলেছে, হাজারের ঘর। সবচেয়ে ছোট কোনটা, তারপরেরটাই সবচেয়ে ছোট, তার হাজারের ঘর নিতে বলছে, 4কে নিতে হবে, ছোট সংখ্যার হাজারের ঘর। এখন এই দুটোকে যোগ করতে বলছে। প্রশ্ন বড়, অঙ্ক এখানেই শেষ। অপশন এ। তাহলে 11 এর প্রথম 12টি গুণিতকের গড় কত, তাহলে 11 এর প্রথম 12টি গুণিতকের গড় নির্ণয় করতে হবে। গুণিতক মানে কি, নামতা, 11 কে 11, পরেরটা হবে 11 দোকানে 22, তারপরটা 33, এরকম করে ডট 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 কি বলছে 12টা, তাহলে 11 × 12 করতে হবে। তাহলে 11 দোকানে 22, 11 কে 11 22, 11 কে 2 13, তার মানে শেষেরটা হবে এটা। তাহলে প্রথমটা হলো 11 এবং শেষের টার্মটা হলো 132। তাহলে আমাদের বলছে এদের গড় নির্ণয় করতে বলছে, মানে সবগুলোকে যোগ করতে হবে, যতগুলো রয়েছে, মানে 12টি সংখ্যা রয়েছে, তাহলে 12 দিয়ে ভাগ করতে হবে। এই গড় বের করার ফর্মুলা রয়েছে। দেখো গড়, এদের তো গড় করার জন্য আমাদের টোটাল সাম দরকার, আর এদের মধ্যে ডিফারেন্সটা দেখো সেম রয়েছে, এর ডিফারেন্স যা, এর ডিফারেন্স যা, 11 11। তার মানে এই সিরিজটা আসলে কিসে রয়েছে, সমান্তর প্রকৃতিতে রয়েছে। এই সমান্তর প্রকৃতি থাকলে পরে আমরা একটা ফর্মুলা দিয়ে করতে পারি। সমান্তর প্রকৃতির ক্ষেত্রে সাম বের করার ফর্মুলা হলো SN ইকুয়াল টু a প্লাস এল, ঠিক আছে, a প্লাস এল বাই 2। এই দুটোকে যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করলে কি SN এর মান, ঠিক আছে। এছাড়াও আমরা করতে পারি Tn ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1/d ফর্মুলা দিয়ে। তাহলে SN এর মান আমাদের বোঝা গেল। আমাদের দরকার কি, SN একটু ভুল হয়ে গেল, এটা হলো এভারেস্টার ফর্মুলা বেরিয়ে গেছে। SN এর ফর্মুলা হলো n/2 a প্লাস l, ঠিক আছে। এই গোটা সিরিজ রয়েছে, এদের যোগফল বের করার ফর্মুলা হলো n/2 a প্লাস l। তার মানে আমি যদি 11 প্লাস 22 প্লাস 33 ডট 132 যোগ করি, তাহলে এই ফর্মুলা ইউজ করব। ক্লিয়ার। আর তাহলে এভারেজ বের করার ফর্মুলা কি, এভারেজ বের করার মানে টোটাল সামকে টোটাল নাম্বার দিয়ে ভাগ করতে হবে। নাম্বার মানে এখানে n, মানে n এর মানে এখানে 12, সেটা দিয়ে ভাগ করতে হবে। তার মানে তাহলে এভারেজ হবে a প্লাস l বাই 2। কারণ কি, এই গোটা সামটাকে যদি n দিয়ে ভাগ করি, এই nটা কাটাকাটি যাবে, উপরের nটা, তাহলে পড়ে থাকবে কি a প্লাস l বাই 2। আর এভারেজের ফর্মুলা তাহলে আলটিমেট দাঁড়াবে a প্লাস l বাই 2। আমি ফর্মুলা তখন লিখে দিয়েছিলাম। এর মান মানে হলো প্রথম পদ 11, l মানে শেষের পদ 132, তাকে 2 দিয়ে ভাগ, তাহলে যোগ করো।
তাহলে 2 একে 3, 3 একে 4, এখানে 143, 2 দিয়ে কাটাকাটি, 7 দোকানে 14, 2 কে 2, এখানে 2 গেলে কত হয় 1, 5, 71.50 হবে আমাদের সঠিক উত্তর। তাহলে আশা করি বোঝা গেল। তার মানে সাম বের করার ফর্মুলা কি, Sn ইকুয়াল টু n/2 a প্লাস a মানে প্রথম পদ, l মানে হিসাব। যখন কোনো একটা সিরিজ সমান্তর বহুপদী থাকবে তখন যোগফল বের করার ফর্মুলা হলো এটা। আর এভারেজ মানে কি, যোগফলকে টোটাল নাম্বার দিয়ে ভাগ করে, নাম্বার n দিয়ে ভাগ করে দিলাম, n কাটাকাটি গেল a প্লাস l/2, ফটাফট অঙ্ক শেষ। সাম বের করতে বলতো এই ফর্মুলা ইউজ করতাম, গড় বলেছে তাই এই ফর্মুলা। এর জন্য তোমাকে দেখতে হবে সমান্তর বহুপদী থাকতে হবে, কন্ডিশন 1 নম্বর, আর প্রথম পদ শেষ পদ তোমাকে জানতে হবে। প্রথম পদ 11 আর শেষ পদ 132, ঠিক আছে। আর নাম্বার কতগুলো পদ সেটা জানি আমরা, 12টা পদ দেওয়াই রয়েছে। নেক্সট কোশ্চেন, 51 জন পুরুষ 12 দিনে একটি কাজ শেষ করতে পারে। তারা কাজ শুরু করার 4 দিন পর আরো 6 জনের সঙ্গে যোগ দিন অবশিষ্ট কাজ শেষ করতে এদের আর কতদিন সময় লাগবে? তাহলে 51 জন পুরুষ 12 দিনে করে, তাহলে ম্যান, এটা হলো টাইম। তাহলে 51 জন পুরুষ একটি কাজ করে 12 দিনে, তারা কাজ শুরু করার পর 4 দিন পরে আরো 6 জন এলো, তাহলে অবশিষ্ট কাজ কত দিনে শেষ হবে? দিনটা আমাকে ভেঙে পার্সেন্ট দিয়ে রাখলাম। তাহলে 4 দিন পর আরো, তাহলে 4 এখান থেকে বিয়োগ করে দাও, 8, কতজন আসলো? 6 জন। তাহলে 51 সঙ্গে 6 যোগ করতে হবে, 51 প্লাস 6 57, তাহলে কাজটা কতদিনে শেষ হবে? এই হলো অঙ্ক। তাহলে 51 জন লোক কাজ করে 8 দিনে, তাহলে একজনের বেশি সময় লাগবে, তাহলে 51 ইন্টু 8। এখন বলছি 57 জনের কত সময় লাগবে, তাই 57 দিয়ে ভাগ করে দাও, এই হলো অঙ্ক। ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। তাহলে দেখো কত দিয়ে কাটাকাটি যাচ্ছে, 3 দিয়ে করলে 3 অক্ষে 3, 5 থেকে 3 গেলে 2, 21, 3 7 21, 3 অক্ষে 3, 5 থেকে 3 গেলে কত হয় 2, 3 7 21, 3 19 57। এবার গুণ করে দাও, 7 8 56, 6 8 5 13, 136, আর নিচে হলো 19। দেখো কোনটা নিচে 19 রয়েছে, সবগুলোর নিচে 19। আমরা দেখো মাথাটা চেক করে নিই, 8 নং 72 আর 1 কত 73, ইংরেজিতে 3 আসবে, 3 9 6, এটা হবে না। তাহলে 5 নং 45 আর 9 54, ইংরেজিতে 4 আসছে, 6 হতে হবে, এটাও হবে না। তার মানে 7 নং 63 আর 3 কত 36, 6 আসছে, তার মানে এটা হবে অ্যান্সার। দেখি পরেরটা যে আসতে পারে এমনি, তখন আমরা চেক করতে হতো আবার ক্যালকুলেশন। 6 নং 54, 7 কত 61, 1 আসছে, তার মানে তুমি কি ক্যালকুলেশন করলে যদি মিস হতে মানে 7 সমস্ত 3/19। নেক্সট অঙ্ক, 51 52 53 100 সংখ্যা থেকে ক্ষুদ্রতম বৃহত্তম মৌলিক সংখ্যার সমষ্টি নির্ণয় করে। এর মধ্যে ক্ষুদ্রতম আর বৃহত্তম মৌলিক সংখ্যা আমাকে বের করতে হবে, তাই যোগফল করতে হবে। ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত 53, আর বৃহত্তম মৌলিক সংখ্যা হলো আমাদের 97, তাদের যোগফল 7 3 10, 9 5 14 15, অপশনে। তাহলে 48 মিনিটে মিনিটের কাটা কত দ্বারা উৎপন্ন কোণ কত? তাহলে মিনিটের কাটা, তাহলে কত মিনিট, তাহলে 60 মিনিটে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? মিনিটের কাটা 1 পাক ঘোরে, তার মানে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে 1 মিনিটে উৎপন্ন করে 6 ডিগ্রি কোণ, তাহলে বলছে 48 মিনিটে কত ডিগ্রি কোণ উৎপন্ন করতে? গুণ করতে হবে, 6 8 48 এর 8, 6 6 24 আর 4 28, তাহলে 288 ডিগ্রি, অপশন বি। পরটা দেওয়া রয়েছে x² প্লাস 7x প্লাস 6 ইকুয়াল টু 0, সমীকরণটিকে উৎপাদকে যদি বিশ্লেষণ কি আকারে লেখা যায়? উৎপাদকে বিশ্লেষণ করে দাও, 6 অক্ষে কত 6 1, তাহলে x প্লাস 6x প্লাস x প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে x যদি কমন নিয়ে নাও, x প্লাস 6, ঠিক আছে। তাহলে এখান থেকে 1 কমন যাবে, তাহলে দাঁড়াবে হলো x প্লাস 6 ইকুয়াল টু 0, তার মানে x প্লাস 1 ইন্টু x প্লাস 6 ইকুয়াল টু 0, বাস মিডিল টার্ম করে দিলাম, অপশন ডি। এটা সরল করতে বলেছে, তাহলে দেখো গুণ করতে হবে, 3 তিরিক্ষে 9x মাইনাস 6, ক্লিয়ার। তাহলে এটা কি হয়, 2 দিয়ে কাটা যাবে, 2 দোকানে x, 2x² প্লাস 3, তাহলে 2x² প্লাস 9x মাইনাস 3, 2x² প্লাস 9x মাইনাস 2x² প্লাস 9x মাইনাস 3, 2x² প্লাস 9x, অপশন সি। নেক্সট অঙ্ক বলেছে 4.22 এর সমতুল্য ভগ্নাংশ কি হবে?
তাহলে 4.222 চলছে ডট ডট ডট, তাহলে এটাকে আমি পৌনঃপুনিক আকারে লিখে নিই আগে। 4. কোনটা রিপিটেশন? 2 রিপিটেশন, তাই 2 এর মাথায় পৌনঃপুনিক। এটাকে ভাঙাও 4। আর দেখো এটা কি শুদ্ধ পৌনঃপুনিক, যেহেতু দশমিক করে ডাইরেক্ট পৌনঃপুনিক, তাই শুদ্ধ এটা। তাই 2 বসবে, একটা সংখ্যা পৌনঃপুনিক আকারে একটা 9, তাই 4 নং 36, 2 38/9 অপশন এ। একটি সমকোণী ত্রিভুজের যদি অতিভুজ এক বাহুর থেকে 4 একক বড় এবং অন্য বাহুর থেকে 8 একক, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের অতিভুজ বলছে, অতিভুজ এক বাহু, তাহলে অতিভুজটা আমি x ধরে নিলাম, তাহলে একটা বাহু কত হবে? x - 4, যেহেতু অতিভুজটা বড়, এক বাহুর থেকে 4 বড়, তাহলে মানে কি অপর বাহুটা ছোটই হবে, তার মানে x - 4 অতিভুজ, যেহেতু আমি x ধরেছি। তাহলে আরেকটা ভূমি তাহলে কত হবে? অপর বাহু থেকে জানি না কোনটা লম্ব ভূমি, তাহলে 8 কম হবে, অতিভুজের থেকে 8 কম বলেছে কন্ডিশন, অতিভুজের থেকে 8 কম, x - 8। তাহলে এই টাইপের অঙ্ক দিলাম কি লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার ইউজ করে x এর মানটাকে বের করি, তাহলেই আমাদের অঙ্ক হবে। তাহলে লম্ব স্কয়ার কত? x - 4, x - 4, আর ভূমি হলো আমাদের x - 8, তার স্কয়ার ইকুয়াল টু অতিভুজের স্কয়ার, সেটা হলো x স্কয়ার। ক্যালকুলেশন করতে হবে তোমাকে, x স্কয়ার মাইনাস 4 দোকানে 8x, a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা, প্লাস 16 x স্কয়ার মাইনাস 8 দোকানে 16x প্লাস 64 ইকুয়াল টু x স্কয়ার। তাহলে এখানে দেখো 2x স্কয়ার থেকে একটা x স্কয়ার গেলে একটা x স্কয়ার, ক্লিয়ার। 16 আর 8 যোগ করলে হয় আমাদের মাইনাস 24x প্লাস 6 4 10, 6 একে 2 কত 8, 80 করে যখন মিডিল টার্ম করতে হবে, 80 কে ভেঙে আমাকে 24 আনতে হবে যোগ করে, কিভাবে আনতে চাই? তাহলে 5 16 80, 16 8, তাহলে 2 12 5, 16 আর 9 যোগ করে আনতে হবে, তো 16 আর 9 করলেই হয়, 16 9 24, 16 25 5, 2 দিয়ে 80 40, ক্লিয়ার। 2 দিয়ে যদি দেই 80 40 16, 6 4 10, 6 একে 7 8, 2 দিয়ে দিলে 20, তাহলে 20 প্লাস 4 হয়ে গেল। মানে 80 কে ভেঙে আমাকে 24 আনতে হবে, আমি লিখতে পারি, তাহলে 80 কে ভেঙে 20 প্লাস 4, 20 প্লাস 4 মানে 4 20 80 ভাঙে দিলাম। তাহলে এখান থেকে x এর মান বের করতে হবে, x কত হবে? তার মানে 20 সামনে চিহ্ন কি মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস সমান সমান প্লাস হয়ে যাবে, এইভাবে করবো। আবার দেখো 4 এর সামনে প্লাস চিহ্ন, তাহলে প্লাস মাইনাসে -4, ওই পাশে কি হবে +4, এই। তাহলে x এর মান পেলাম 20 আর 4, কিন্তু দুটো মান কি বাড়াবে? যে কোনো একটা বাড়াবে। x এর মান আমরা 4 এখানে নিতে পারবো না, কেন পারবো না 4 এখানে? কারণ দেখো x এর জায়গায় প্রথমটাতে যদি লম্বের জায়গায় 4 বসাই, 4 - 4 0, লম্ব কোনো 0 আসতে পারে না, এই জন্য মানটা আমাদের গ্রহণযোগ্য নয়। তাহলে আমাকে কি নিয়ে কাজ করতে হবে? 20 নিয়ে, এটাই অঙ্ক। তাহলে x এর মান আমরা পেলাম 20, তাহলে অতিভুজের মান আমাদের 20, লম্বের মান আমাদের 20 থেকে তাহলে 4 বিয়োগ করতে হবে লম্ব, ভূমি হবে আমাদের 20 থেকে 8 বিয়োগ, তাহলে 12 হলো ভূমি। যদি লম্ব ভূমি অতিভুজ কত, তাহলে আমাদের এই মানগুলি বের হতো, কিন্তু আমাদের এরিয়া বের করতে বলছে। সমকোণী ত্রিভুজের এরিয়া বের করার ফর্মুলা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি 12 আর উচ্চতা হলো আমাদের 16, কাটাকাটি করে দাও, 6 16 হবে 96, আমাদের সঠিক উত্তর অপশন ডি। নেক্সট অঙ্ক বলছে 3টি পেন্সিল 5টি কলমের দাম 81 টাকা, যেখানে 5টি পেন্সিল 3টি কলমের দাম 71 টাকা, তাহলে একটি পেন্সিল ও দুটো কলমের একসাথে মূল্য কত? আচ্ছা, 3টি পেন্সিল, পেন্সিলকে আমি PL অক্ষর দ্বারা ডিনোট করলাম, প্লাস 5টি কলম, 5টি পেন, টোটাল দাম হলো 81 টাকা। আবার 5টি পেন্সিল প্লাস 3টি পেন, এদের টোটাল দাম 71 টাকা। এখান থেকে আমাকে বের করতে বলেছে একটি পেন্সিল ও দুটি কলমের একসাথে মূল্য করবো। তাহলে এখান থেকে আমরা একটি পেন্সিল একটি কলমের মূল্য বের করব, তার সাহায্য নিয়ে এখানে মান বসিয়ে তারপর টোটাল দামটা বের করতে পারবো, এই হলো লজিক। দুটোর দাম আমাকে বের করতে হবে, একটা পেন্সিল একটা পেনের দাম। তার জন্য তোমাকে দেখো এটা আকারে রয়েছে, একটা ইকুয়েশন আকার তৈরি হয়ে গিয়েছে না, ইকুয়েশন দুটো ইকুয়েশন রয়েছে, সলভ করতে হবে আমাকে। আর যে কোনো একটাকে সমান করে দেবেন, পেন্সিলকে সমান করলাম, তাহলে এই পাশে আমাকে 5 দিয়ে গুণ করতে হবে, আর নিচের টিকে 3 দিয়ে গুণ করবো, তারপরে উপরটার থেকে নিচেরটা আমরা বিয়োগ করে দেবো, তাহলেই হয়ে যাবে। 3 × 5 = 15 পেন্সিল, 3 × 5 = 15 পেন্সিল সমান হয়ে গেল। তাহলে এটার সাথে 5 গুণ করতে হবে, 5 × 5 = 25 পেন, বিয়োগ করবো যেহেতু, তাহলে 3 × 3 = 9 পেন, তাহলে আলটিমেটলি কত হলো? এত পেন। একই রকমের উপরটাকে 5 গুণ দিলে এই পাশেরটাকেও কিন্তু গুণ করতে হবে, তাহলে 5 × 5, 5 × 8 = 40, 405, পরেরটাকে 3, তাহলে 3 × 3, 3 × 7 = 21, 3 × 3, 3 × 7 = 21, তাহলে 25 থেকে 9 বিয়োগ করলে 16,
তাহলে 16 পেন। এটা আমরা বিয়োগ করে দাও, 5-এর থেকে 3 বিয়োগ করলে 2, 10-এর থেকে 1 বিয়োগ করলে 9, তাহলে 16 দিয়ে কাটাকাটি যাচ্ছে, তাহলে একটা পেনের দাম আমরা এখান থেকে পেয়ে যাব 16কে 16, 16 করলে 3 32, তাহলে একটা পেনের হলো ভ্যালু হলো 12 টাকা। গেল, আমরা পেন তো বের করি না, পেন্সিলও তো দরকার, তাহলে একটা পেন্সিলের দাম কত, যে কোনো একটা ইকুয়েশনে বসাও। মনে করো আমি এই ইকুয়েশনে বসালাম, প্রথম ইকুয়েশনে, তাহলে একটা পেনের দাম 12, তাহলে 5 12 60, এখানে মানটা বসাচ্ছি 5 12 60, তাহলে 81 থেকে যদি 60 জালে 21 পড়ে থাকবে, তাহলে তিনটা পেন্সিলের দাম আমরা পাবো 21, তাহলে একটা পেন্সিলের দাম হবে আমাদের 3 7 21 60 টাকা। এটাই বের করা দরকার। এখন কি বলছে, একটি পেন্সিল ও দুটি কলমের দাম কত একসাথে, তাহলে একটি পেন্সিলের দাম বের করলাম 7, তাহলে একটা পেন্সিলের দামই বের করতে বলছে 60 টাকা, প্লাস দুটো কলম, তাহলে একটা কলমের দাম 12 টাকা আর দুটি কলমের দাম তাহলে কত হবে, 12 দোকানে 24 টাকা, তাহলে টোটাল দাম হবে আমাদের 31 টাকা। %10 লাভে একটি পণ্য বিক্রি করে একজন বিক্রেতা এত টাকা লাভ করে পণ্যটির ক্রয় মূল্য নির্ণয় করতে বলেছে। তাহলে 10% লাভ ফ্র্যাকশনে যদি লিখি তাহলে 1/10, তাহলে নিচেরটা আমাদের কস্ট প্রাইস, তাহলে কস্ট প্রাইস আমাদের 10, আর উপরেরটা আমরা যেহেতু কি বলছে প্রফিট, তাহলে প্রফিট হলো আমাদের 1। এই প্রফিটের ভ্যালু দেওয়া রয়েছে 777.70। এখান থেকে আমাকে বের করতে বলেছে ক্রয় মূল্য কত, মানে 10-এর ভ্যালু আমাকে বের করতে হবে। তার মানে একের ভ্যালু এত, তাহলে 10 দিয়ে গুণ করলেই অ্যান্সার। 10-এর ভ্যালু কত হবে, 777.70 ইন্টু 10, তাহলে এটা যদি উঠে যায় নিচে করে আসবে 100। ক্লিয়ার? তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটাকাটি গেল, তাহলে আলটিমেটলি আমাদের পড়ে থাকলো কি 4টা 7, 4টা 7 রয়েছে অপশন বিতে। দুটি সংখ্যার অনুপাত 5:3 এবং তাদের সংখ্যা দুটির পার্থক্য 54 হলে ছোট সংখ্যাটি কত? পার্থক্য মানে ধরো বিয়োগফল, তার 5-এর থেকে 3 বিয়োগ করো 2, 2 এর ভ্যালু 54, 1 এর ভ্যালু 27, আমাকে ছোট সংখ্যাটা কত, মানে 3 এর ভ্যালু বের করতে হবে, তাহলে 81 হবে অ্যান্সার, অপশন ডি। একটি দোকান যা শাড়ি বিক্রি করে এমন ছাড় চলছে যেখানে গ্রাহকরা 3টে শাড়ি কিনতে পারেন এবং 2টি বিনামূল্যে পাবেন, তাহলে গ্রাহকের যে ছাড় পান তার মান কত বের করতে বলছে। তাহলে 3টা শাড়ি কিনলে 2টো ছাড় দেয়, 2টি বিনামূল্যে পায়, তাহলে আলটিমেটলি কতগুলো দিতে হলো, 5টা বিক্রি হলো, 5টার মধ্যে ছাড় কটা হলো, 2টা, এটাই পার্সেন্টেজে কত, 5 20 100, 20 দোকানে 40, 40% হবে আমাদের সঠিক, অপশন বি। পরেরটা বলছে এত এর মূলের গুণফল কত, মূল মানে 20, মানে x এর মান আমাকে বের করতে হবে, সেই 20 দুটোর গুণফল আমাকে নির্ণয় করতে হবে, তাহলে x² - 7x + 12 = 0 বলছে। এই যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ, এক চলো ঘাত বিশিষ্ট, দুটো মান পাবো সমাধান করে, দুটো 20 পাবো, দুটো অ্যান্সার পাবো x এর মান, তাই এই দুটো 20 যদি পেলাম, সেটা দুটো 20 আলফা বিটা ধরে নিলাম, তাদের গুণফলের মান কত, 20 দুটো বের করে গুণ করলে কত হবে সেটাই নির্ণয় করতে বলেছে। দেখো যদি কোনো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হয় তাদের গুণফল বের করার একটা সহজ ফর্মুলা রয়েছে, আমি সমাধান না করেও করতে পারি, সেটা কি, আলফা ইন্টু বিটা ইকুয়াল টু c/a। সি মানে কি, সি মানে কনস্ট্যান্ট টার্মটা নিতে হবে চিহ্ন সহ, আর এ মানে হলো x² এর সামনের সহ, অর্থাৎ মধ্যে ইকুয়েশন যদি থাকে তাকে এই ইকুয়েশন আকারে কম্পেয়ার করতে হবে, x² bx + c = 0, একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন একচল দ্বিঘাত সমীকরণ। কম্পেয়ার করো, x² এর সাথে রয়েছে a, তাহলে a মানে x² আগেরটা সহগটা, তাহলে এর মান হলো 1, b মানে x এর আগেরটা মানে x এর b হলো -7, আর c মানে কনস্ট্যান্ট টার্ম, c মানে 12, এই লজিক। তাহলে এখান থেকে c এর মান নিতে হবে কনস্ট্যান্ট টার্মটা, তাহলে 12 চিহ্ন সহ কিন্তু মাথায় রাখতে হবে। a মানে কি, x² আগে রয়েছে মানে 1, তাহলে 12 হবে সঠিক। যদি বলে বীজদ্বয়ের যোগফল করো একবারে, তখন আমরা আলফা প্লাস বিটা ইকুয়াল টু -b/a ইউজ করতাম, তাহলে b এর মান কত দেখো, x এর সামনে রয়েছে কিন্তু -b, তাহলে মাইনাসে মাইনাসে -7 নিতে হবে, -7 আর এর মান 1, তখন হচ্ছে 7, তাহলে আমাদের গুণফল বের করতে বলেছে, তাহলে 12 হবে সঠিক উত্তর। 16 এবং 144 এর মধ্য সমানুপাতি নির্ণয় করো। মধ্য সমানুপাতি মানে কি, √a × b, তাহলে এর মান 16 আর b এর মান 144, ক্যালকুলেশন করে দাও, 16 এর বর্গমূল 4, 44 এর বর্গমূল 12, তার মানে 48 হবে আমাদের সঠিক উত্তর। পরেরটা ত্রিকোণমিতির অঙ্ক, ত্রিকোণমিতির অঙ্কটা করতে হবে। দেখো কি দেওয়া রয়েছে, সাইন স্কয়ার টেনে পড়লাম না, আর এখানে দেখো কি, এই টাইপের অঙ্ক দিলে সবসময় তোমাকে মনে রাখতে হবে এই টাইপের অঙ্ক পুরোক্ষণের কনসেপ্ট দিয়ে করবো। পুরোক্ষণ মানে কি,
পুরক কোণ মানে দুটো কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তখন একটা ক্যারেক্টার বলা হয় পুরক কোণ। ধরা যাক যেমন সাইন থিটা ইকুয়াল টু কস 90 ডিগ্রি মাইনাস থিটা, আবার কস সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা। এই যে ফর্মুলা রয়েছে পুরক কোণ, আমি সাইন আর কস নিয়ে আলোচনা করলাম, এরকম সেক ট্যান সবারই রয়েছে এরকম। আমাদের এটা দরকার যে সব কিছু সাইন আর কস দিয়ে রয়েছে, এই কনসেপ্ট দিয়েই আমাকে এই করতে হবে। সেটা ত্রিকোণমিতির পুরক কোণের কনসেপ্টটা। তাহলে পুরক কোণের কনসেপ্ট অনুযায়ী আমরা দেখো প্রথমে কি রয়েছে, সাইন স্কোয়ার 10 ডিগ্রি, সাইন স্কোয়ার 10 ডিগ্রির সঙ্গে দেখতে হবে পুরক কোণ মানে দুটো কোণ যোগফল 90 ডিগ্রি, কোনটা যোগ করে 90 ডিগ্রি হয়, সাইন স্কোয়ার 80 ডিগ্রি। তার মানে এই সাইন স্কোয়ার 80 ডিগ্রিটাকে আমি কি লিখতে পারি, যে এই ফর্মুলা অনুযায়ী কস স্কোয়ার 10 ডিগ্রি। ক্লিয়ার, বোঝা গেল? তার মানে এখানে আরেকটু ডিটেলসে বলি আমি, সাইন 60 ডিগ্রির মান কত, √3/2, আর কস 60 ডিগ্রির মান কত, কস 30 ডিগ্রির মান √3/2। দেখো দুটো কোণ যোগ করলে কি হয়, 90 ডিগ্রি পুরক কোণ হয়ে যাচ্ছে। তখন দেখবে এটা এই কনসেপ্টটা হোল্ড করে, মানে যা মান হয় সাইন 60 ডিগ্রি কস 30 ডিগ্রি সেম মান, এই কনসেপ্ট। তাহলে সাইন স্কোয়ার 10 ডিগ্রি এটাকে আমি লিখতে পারি কস স্কোয়ার 10 ডিগ্রি পুরক কোণের কনসেপ্ট অনুযায়ী। তাহলে সাইন স্কোয়ার 10 প্লাস কস স্কোয়ার 10 ফর্মুলা, এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এই কনসেপ্টটা ইউজ হবে এখন। তাহলে ফর্মুলা অনুযায়ী এখানে 1 হয়ে গেল, মানে এই দুটো টার্ম নিয়ে সাইন স্কোয়ার 10 আর সাইন 80 ডিগ্রি মানে হলো কস স্কোয়ার 80 ডিগ্রি, বাস দুটো মিলে 1। একই রকম ভাবে সেম টু সেম। এবার দেখো এই যে 20 সঙ্গে কোনটা যোগ করলে 90 হয়, 70 যোগ করলে, তাই এটা মানে আমি বলতে চাইলে কস স্কোয়ার 70 ডিগ্রি, এটা মানে তার মানে কস স্কোয়ার 70 কি 20 হবে, 190 থেকে বিয়োগ করে নেব। তাহলে এই যে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা কোনটা সেম হয়ে গেল, তার মানে 1 হবে, এই হবে। 30 এর রয়েছে, 30 এর সঙ্গে 60 হতে হবে, সাইন 60 কোথায় রয়েছে 30। এইবার দেখো সাইন 60 কে লিখতে পারি কস 60, তাহলে সাইন স্কোয়ার থিটা বলে কস স্কোয়ার থিটা 1 হবে, তার মানে এই দুটো টার্ম মিলে হলো 1। আবার দেখো এই দুটো 40 আর 50 একই রকম ভাবে এটাও 1 হবে। আর একটা এখনো বাকি রয়েছে সাইন স্কোয়ার 90 ডিগ্রি, আর সাইন 90 ডিগ্রি মানে 1, তাহলে স্কোয়ার করলে 1ই হবে। এই হলো কেস উপরের মান। এবার নিচেরটা একই রকম কনসেপ্ট, cos 20 ডিগ্রি, তাহলে cos এর সঙ্গে মিলতে গেলে 70 আসতে হবে, cos 70, এই যে এটা মানে হলো সাইন স্কোয়ার 20 ডিগ্রি। তাহলে আবার সাইন স্কোয়ার থিটা, এই যে cos স্কোয়ার থিটা 1, বারবার লিখলে অঙ্ক বড় হয়ে যাবে 1, একই রকম ভাবে। আর দেখো 40 50 একই রকম, এই টার্মটা হলো 1। আবার cos স্কোয়ার 45 ডিগ্রি রয়েছে, cos 45 ডিগ্রি মানে 1/√2 মান আমরা জানি, তার স্কোয়ার। এই তাহলে 1 2 3 4 5, উপরে আমাদের 5 আসলো আর নিচে আসলো 2, আর 1/√2 এর স্কোয়ার করলে হাফ হবে, তার মানে 2 সমস্ত 1/2। তাহলে উপরে 5 আর নিচে 5/2, মানে ক্যালকুলেশন করলে 2 আসবে অ্যান্সার, কাটাকুটি করে। অপশন বি। 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা দ্বিগুণ এবং 3 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা 3 গুণের যোগফল কত? 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কত? সেটা হলো 97। তাকে বলছে 2 দিয়ে গুণ করতে, গেল 2 দিয়ে গুণ করে নাও, 7 দোকানে 14 4, 9 দোকানে 18 একে 19। গেল 3 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হলো 997, তাকে বলেছে 3 দিয়ে গুণ করতে, তারপরে যোগফল করতে বলছে। 3 7 21 এর 1, 3 নং 27 আর 2 29, 3 নং 27 আর 2 29। এবার যোগ করে দাও, যোগফল 4 একে 5, 9 9 18, 9 একে 10 একে 11, 2 একে 3, তাহলে 3185 হবে সঠিক উত্তর, অপশন এ। 1300 টাকায় বার্ষিক কত সুদের হারে 5 বছরে 520 টাকা হবে? মানে সিম্পল ইন্টারেস্টের অঙ্ক, সবকিছুর মান দেওয়া রয়েছে, পি এর মান জানি, টি এর মান জানি, আই এর মান জানি, এখান থেকে আর এর মান আমাকে বের করতে হবে। তাহলে আই ইকুয়াল টু পিটিআর বাই 100 ফর্মুলা ইউজ করে হয়ে যাবে। তাহলে আই এর মান 520, পি এর মান 1300, টি 5, আর বাই 100। এটা কাটাকাটি, 4 তেরং 52 40, আবার 5 8 40, তাহলে আর এর মান হলো আমাদের 8%, অপশন সি। নেক্সট অঙ্ক, x প্লাস 1/x ইকুয়াল টু কে, x কিউব প্লাস 1/x কিউবের মান কত? তাহলে x প্লাস 1/x ইকুয়াল টু কে, তাহলে x কিউব প্লাস 1/x কিউবের মান কত? তাহলে ফর্মুলা দিয়েও করতে পারো, এটা ডাইরেক্ট ফর্মুলা বের করা রয়েছে। এই ফর্মুলা হলো a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এখন মান বসিয়ে দাও, ডাইরেক্ট অ্যান্সার। তাহলে x প্লাস 1 মানে k, তাহলে k কিউব মাইনাস 3x প্লাস 1/x এর মান k, তাহলে k কিউব মাইনাস 3k হবে আমাদের সঠিক উত্তর, k কিউব মাইনাস 3k, অপশন বি।
পরেরটা সিম্পলিফিকেশনের অঙ্ক, বদমাস নিয়ম অনুযায়ী করবো। তাহলে কি রয়েছে, প্রথমে 234, তারপরে গুণন 6 আর 2 যোগ করলে হয় আমাদের কত 8, ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে। 3 8 24, 24 থেকে 8 গেলে হয় -16, প্লাস 4 2 3 4। এবার গুণ করো, মাইনাস তো আসবেই, তাহলে 16 দিয়ে গুণ, 4 16 64, 4 16 64, 64 4, হাতের হলো 6, 3 16 48, 8 6 54, হাতের হলো 5। এবার 16 দোকানে 32 আর 5 37, প্লাস 4 2 3 4। এখন আমাকে বিয়োগ করতে হবে, বড় সংখ্যার থেকেও প্লাস মাইনাস রয়েছে, দুটো আলাদা আলাদা চিহ্ন, আমাকে বিয়োগ করতে হবে। বড় সংখ্যা ছোট সংখ্যাটা বিয়োগ করো, কিন্তু চিহ্ন কার বসবে সবসময়, বড় সংখ্যা, বড়কে 4 2 3 4 তার সামনে চিহ্ন প্লাস বসবে। তাই 4 4 বিয়োগ 0, 13 থেকে 4 বিয়োগ করলে 9, হাতের হলো 1, 12 থেকে 8 বিয়োগ করলে 4, তাহলে 490 প্লাস হবে আমাদের সঠিক উত্তর 490, অপশন বি। নেক্সট অঙ্ক বার ডায়াগ্রামের অঙ্ক, বলছে নিম্নলিখিত চার্টটিতে একটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখায় নথিভুক্ত শতাংশ দেওয়া রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা দেওয়া রয়েছে 15,200। আমি বড় করে লিখে দিচ্ছি, দেখতে হয়তো একটু অসুবিধা হচ্ছে। 15,200 ক্লিয়ার টোটাল। তাহলে চার্ট অধ্যয়ন করে এখান থেকে বের করতে বলছে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং আর ল শাখার কতজন ছাত্র ভর্তি হয়েছে এই হলো। তাহলে আমাকে তিনটা জিনিস এখানে নিতে হবে, মেডিকেল নিতে হবে, ইঞ্জিনিয়ারিং, ল। মেডিকেল কত, মেডিকেলের এই নীল পোর্শনটা, এই যে 15%, আমি 15% এখানে লিখে দিচ্ছি যে মেডিকেলের এটা ক্লিয়ার। তারপরে ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং হলো 11% কেন, আর ল হলো 9%। আলটিমেটলি কত হলো, 11 9 20 25%, সরি 11 9 20 35%। তার মানে টোটাল ছিল ক্যান্ডিডেট এত, তার 35% বের করলেই আমাদের আনসার। এই হলো, তাহলে 15,200 ইন্টু 35/100 গুণ করতে হবে 152কে 35 দিয়ে, আমি ভেঙে নিলাম 5 × 7, তাহলে 5 দিয়ে গুণ করার পরে 7 দিয়ে গুণ করে দেবো, 5 দোকানে 10, 5 5 25 একে 26, 5 কে 5 আর 2 7, তাকে এবার 7 দিয়ে গুণ করে নাও, 7 0 0, 6 7 42 2, 7 7 49 আর 4 53, 5320 হবে সঠিক উত্তর, অপশন বি। পরেরটা একটা সিম্পলিফিকেশনের অঙ্ক, তাহলে কি দেওয়া হয়েছে, বদমাস নিয়ম অনুযায়ী করবো এবং ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করে নিই। তাহলে এখানে কি দেওয়া রয়েছে, 4 -3 ইন্টু 7 -8 গুণন, তাহলে 4 দোকানে 8, 10 4 দোকানে আর গুণের কাজটা আগে হবে, 4 দোকানে 8 আর -10 থেকে -2, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 8 × 2, তাহলে 4 -3, তাহলে 8 দোকানে 16, 16 থেকে 7 বিয়োগ করলে 9, আর বড় সংখ্যা চিহ্ন মাইনাস, তাহলে -9, ঠিক আছে। 8 দোকানে 16, 16 থেকে 7 বিয়োগ করলে 9, -9, 3 9 27, একটু মানে গন্ডগোল হয়েছে, চেক করে নিচ্ছি দাঁড়াও। 4 -3 গেল, এটা 7 গেল, 4 দোকানে 8, তাহলে 10 থেকে 8 গেলে হয় তাহলে এখানে হলো 4 -3 ইন্টু ফার্স্ট ব্র্যাকেট, তাহলে গুণের কাজটা আগে করব, 4 দোকানে 8, তাহলে 10 থেকে 8 গেলে -2, তাহলে 7 -8 ইন্টু -2 গেল, তাহলে দেখো 4 -3 ইন্টু 7 মাইনাসে মাইনাসে প্লাস, 8 দোকানে মাইনাসে মাইনাসে প্লাস, 8 দোকানে 16, তাহলে 4 -16 7 যোগ করলে 23, 23 কে 3 দিয়ে যোগ করলে হয় 69, এবার বিয়োগ করলে -65, অপশন সি। পরেরটাও একটা চার্ট রিলেটেড অঙ্ক, কি দেওয়া রয়েছে, নিচের সারণীতে একটি প্রতিষ্ঠানে 4টি বিভাগ কর্মরত রয়েছে, পুরুষ মহিলা কর্মচারীর সংখ্যা দেখায়, যেমন HR উৎপাদন বিভিন্ন দেওয়া রয়েছে, HR উৎপাদন বিপণন আর পরিচালনা, পুরুষের সংখ্যা এটা, মহিলার সংখ্যা এটা। এখন কন্ডিশনে বলেছে উৎপাদনে মোট কর্মচারীর সংখ্যা পুরুষ এবং মহিলা উভয়ই একসাথে দেওয়া হয়েছে এবং পরিচালনার মোট কর্মচারীর সংখ্যা পুরুষ ও মহিলা উভয় কর্মচারীর অনুপাত নির্ণয় করতে বলেছে। তাহলে উৎপাদনেরটা আমাকে নিতে বলেছে, যে উৎপাদনে পুরুষ আর মহিলাটা টোটাল, আর উৎপাদন আর কি ভালো করে দেখে নাও, পরিচালনাটা, এটা এই দুটো।
এই দুটোর পুরুষ আর মহিলা টোটাল নিতে বলেছে, আর এটার পুরুষ আর মহিলা টোটাল নিতে বলেছে, নিয়ে অনুপাত করতে বলেছে। এই হলো টোটালটা যোগ করে দাও। তাহলে উৎপাদনের ক্ষেত্রে টোটাল হলো আমাদের 160 এর সঙ্গে 155 যোগ করতে হবে, 5 5ই, 6 5 11, তাহলে 1 1 2 কে 3 315 গেল টোটাল। এটা হলো উৎপাদনের জন্য। এবার আমাদের কি লাগবে পরিচালনার জন্য, পরিচালনা একই রকম, তাই যোগ করতে হবে এই দুটো। তাহলে 8 2 10, 4 2 6 কে 7, 8 2 10, 4 2 6 কে 7 আর 1। এখন এই দুটোর অনুপাত করতে বলা হয়েছে। একটুখানি গন্ডগোল হলো, 8 2 10, 4 2 6 কে 7, 4 2 7, 1 1 2, 270। এখন ক্যালকুলেশন করে দাও 5 দিয়ে, 5 6 30, 1 3 5 15, 5 দিয়ে 5 5 25, 2 4 5 20, 3 দিয়ে দাও, 3 2 21, 3 18 54, আবার 3 দিয়ে যায়, 3 7 21, 3 6 18, তাহলে 7:6 হবে সঠিক উত্তর। পরের অঙ্ক, এটা খুব ভালো অঙ্ক। এ সকাল 9টায় এক্স থেকে যাত্রা শুরু করে এবং একই দিন দুপুর 1টায় ওয়াই পৌঁছায়। বি ওয়াই থেকে সকাল 9টায় যাত্রা শুরু করে এবং এর মতো একই পথে অনুসরণ করে। ওই দিন বিকেল 3টায় এক্স পৌঁছায়, তবে কোন সময় দুজনের দেখা হয়? তাহলে দুটো অঙ্ক দেওয়া রয়েছে, কন্ডিশন এ আর বি, দুজন ব্যক্তি রয়েছে এবং 9টার সময় এক্স থেকে যাত্রা, এটা হলো এক্স পয়েন্ট, এটা হলো ওয়াই পয়েন্ট, এখান থেকে যাত্রা শুরু করলো। কে এ কোথা থেকে কোথায় গেল? এ সকাল 9টা থেকে এক্স থেকে, এ হলো এক্স থেকে ওয়াই দিয়ে গেল। তাহলে এই যাত্রা শুরু করেছিল সকাল 9টায় 9 AM এ, এবং এ ওয়াইতে পৌঁছায় দুপুর 1টার সময়, তার মানে 1 PM এ। তাহলে এ যাচ্ছে এক্স থেকে ওয়াই এর দিকে, ডিরেকশনটা মাস্ট গেল। আরেকজন ব্যক্তি বি, হলো বি এরটা, বি হলো ওয়াই থেকে এক্স এর দিকে যাচ্ছে, কিন্তু ওয়াই থেকে এক্স এর দিকে। তাহলে বি ওয়াই থেকে সকাল 9টার সময় যাত্রা শুরু করলো, আর বি যাত্রা শুরু করলো 9টার সময় 9 AM। আর কখন পৌঁছালো এক্স এতে? 3টায়, 3 PM, হলো বি। এখন বলেছে কোন সময়ে তারা দুজন একসঙ্গে মিট করবে, টাইমটা বের করতে বলেছে, কয়টার সময় তারা একসাথে মিট করবে, এই হলো কেস। তাহলে এই টাইপের অঙ্ক থাকলে পরে আমি একটা ধরে নেব, দেখো 9টার সময় যাত্রা শুরু করলো আর পৌঁছালো কয়টা? 1টায়, তার মানে আলটিমেট সময় কত লাগলো? তাহলে 9 আর 3 12 আর 1 4 ঘন্টা লাগলো। যে এক্স থেকে ওয়াই দিয়ে গেল তার সময় লাগলো 4 ঘন্টা, ঠিক কিনা? আবার যে ওয়াই থেকে এক্স এর দিকে আসলো মানে বি, তার সময় লাগলো কত? 9 থেকে 3 বিয়োগ করে দাও, 3টার সময় যাত্রা শুরু করলো, তাহলে 3টার সময় 9টার সময় যাত্রা শুরু করতে, তাই 9টার থেকে 3 গেলে 12টা, 3 আরো 3 6 ঘন্টা। এই যে তারপরে আমি এখান থেকে 4 আর 6 লসাগু করব, লসাগু করে আমি এখান থেকে কি নিয়ে নিলাম? লসাগু করে দিলাম, লসাগু করে আমি ডিস্টেন্সটা ধরবো এখান থেকে, ঠিক আছে? কারণ কি লসাগু করলে কাটাকাটি যাবে, এখানে আমি ডিস্টেন্সটা অ্যাপ্রক্স করে নিলাম, তার 4 আর 6 ডিস্টেন্স হলো 12, এটা আমার ডিস্টেন্স নিয়ে নিলাম, অ্যাজিউম এটা 12। তাহলে যে এ থেকে বির দিকে গেল তার সময় লাগলো 4 ঘন্টা, তাহলে 4 ঘন্টা যদি এ থেকে বির দিকে যে এক্স থেকে ওয়াই দিয়ে গেল মানে এর সময় লাগলো 4 ঘন্টা, তাহলে এর গতিবেগ কত ছিল? ডিস্টেন্স তো 12 ধরেছিলাম, সেই অনুযায়ী এর গতিবেগ হলো, নিচে লিখছি, ভাগ করতে হবে ডিস্টেন্সকে টাইম দিয়ে, 3 কিলোমিটার/আওয়ার। যে উল্টা দিকে গেল তার গতিবেগ কত হবে? তাহলে 12 ভাগ 6, 2 কিলোমিটার/আওয়ার। কোন দিকে যাচ্ছে? এ একদিকে, একই দিকে না বিপরীত দিকে? বিপরীত দিকে, তাই রিলেটিভ ভেলোসিটির কেস আসবে। তাহলে একই দিকে গেলে বিয়োগ আর বিপরীতে যোগ, রিলেটিভ ভেলোসিটি কত হবে দুইজনের? এই ধরা অনুযায়ী আমাদের 5 কিলোমিটার/আওয়ার। এখন আমাদের কখন তারা মিট করবে সেই টাইমটা বের করব আমরা, মিটিং টাইম। তাহলে টাইম আমাদের তো রিলেটিভ পেয়ে গেলাম 5, আর ডিস্টেন্স কত? ডিস্টেন্স আমরা ধরেছিলাম 12, তাকে ভাগ করতে হবে, এটাই হলো তাদের মিটিং টাইম। মিটিং টাইম যদি জিজ্ঞেস করতো মিটিং টাইম কত, এত অ্যান্সার হতো, এত। তাহলে একটু ছোট করে দিই, তাহলে 5 দোকানে 10 আর 2, 2 সমস্ত 2/5 ঘন্টা। তাহলে কি আমি বলতে পারি, আমি এটা এখানে করছি, 2 ঘন্টা আর 2/5 ঘন্টাকে মিনিটে বানাবো, 7 দিয়ে গুণ, 5 12 7 12 দোকানে 24, 2 ঘন্টা 24 মিনিট। তাহলে বোঝা গেল 2 ঘন্টা 24 মিনিট পর তারা মিট করবে, কিন্তু টাইমটা কত? ঘড়ি অনুযায়ী টাইম, সেটা বের করতে হবে। কতক্ষণ পর যদি মিট করতে, তাহলে অ্যান্সার হতো 2 ঘন্টা 24 মিনিট। তাহলে টাইম কত? কখন তারা যাত্রা শুরু করেছিল? 9টায়।
তাহলে 9টা সকাল 9টার সঙ্গে আমাকে আরো 2 ঘন্টা 24 মিনিট অ্যাড করে দিতে হবে। তাহলে কত হবে? 9 আর 2 11টা 24 মিনিট। অপশন বি, এই 9 এর সঙ্গে যোগ করো প্লাস 2 ঘন্টা 24 মিনিট, তাহলে হবে 11টা 24 মিনিট। এই হলো অঙ্কের লজিক। আজকের ক্লাসে এই 28খানা অঙ্ক ছিল, আমরা ডিটেলসে সলভ করে দিলাম। যদি কোনো অঙ্কে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার যাতে সকলেই এই ক্লাসগুলি থেকে উপকৃত হয়। তবে আজকের ক্লাসে আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।